এখন শুনবেন আজকের গল্প। হতে কি আর বাকি রয়েছে? অকাল কুষ্মাণ্ড একটা ছাপুরের মেয়ে বিয়ে করে ঘরে এনেছে, আর শুধু বিয়ে নয়, তার হাতে ভাত পর্যন্ত খাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? না না, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। একলা যেতে ভয় করবে না তো? গেল গেল গেল, এই গ্রামটা এবার রসাতলে গেল। বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো দিয়ে আসি। বাইরে শেয়াল কুকুরে খাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী বিলাসী। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। সেকালে আজকের মতো গ্রামে গ্রামে স্কুল তৈরি হয়নি। তখন স্কুলে যেতে হলে 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেতে হতো। 10-12 জন ছেলে মিলে সকাল 8টার মধ্যে স্কুল যাওয়ার জন্য দল বেঁধে বাড়ি থেকে বেরিয়ে পড়ত। বর্ষার দিনে জলে ভিজতে ভিজতে, গরমের দিনে রোদে পুড়তে পুড়তে তারা মাইলের পর মাইল হাঁটত। কোনো চণ্ডীমণ্ডপে সকাল থেকে আড্ডা জমানো কিছু কর্মহীন বৃদ্ধের দল এই ছেলের দলকে দেখতে দেখতে নানা রকম মন্তব্য করে নিজেদের সময় কাটানোর উপায় বের করত। সপ্তাহের প্রথম দিন আমাদের দূর থেকে আসতে দেখেই মুখুজ্জে মশাই হুঁকোয় একটা টান দিয়ে বাকিদের বলে উঠলেন, হারানের ছেলেকে মিছিমিছি এত দূরে হাঁটিয়ে হাঁটিয়ে বিদ্বান বানানোর জন্য স্কুলে পাঠাচ্ছি। পেটের জ্বালায় গ্রামে কদিন টিকতে পারে তা ঠিক নেই। এদিকে শখ 16 আনা, 2 দিন বাদেই দেখবে পেটের টানে শহরে পাড়ি দিচ্ছে। দেখুন মুখুজ্জে মশাই, এনারা হয় পেটের জ্বালায় গাঁ ছাড়া হবে, কিন্তু আচ্ছা আচ্ছা বড় মানুষেরা কেন নিজের দেশ ছেড়ে শহরে যাচ্ছেন বলুন দেখি? হ্যাঁ, তারা নিজের ভিটে বাস করলে তো আর গ্রামগুলোর এত দুর্দশা হয় না। মাধব খুড়ো, ওই হাঁটার ভয় ছেলেপুলে নিয়ে সব পালাচ্ছে গো। শহরে তো আর স্কুলে পড়তে হলি এত ক্রোশ হাঁটতে হয় না। হ্যাঁ, এটা একটা কথা বলো। সেবার চক্রবর্তীদের দেখলাম না? হ্যাঁ, ছেলের পড়া দেখিয়ে শহরে গেল। ছেলের পড়া কবে শেষ হয়ে গেল, কিন্তু তারা আর কর্তাগিন্নি শহরের সুখ ছেড়ে গ্রামে ফিরতে পারলে না। যত সব অজুহাত দেখে দেখে একেবারে ঘেন্না ধরে গেল। এরই মধ্যে আমাদের ওদের পাশ দিয়ে যেতে দেখেই মুখুজ্জে মশাই আমাকে ডেকে বললেন, আরে নেড়া, তোর যেন এবার কোন ক্লাস হলো? আগে 2nd ক্লাস। তাই এত যে সময় নষ্ট করে স্কুলে যাস, পড়ালেখা কিছু করিস নাকি শুধু কার বনে কি ফল পাকলো, কার পুকুর পাড় থেকে খেজুর রস চুরি করবি তার মতলব করিস? আগে পড়ালেখা করি। নির্যস মিথ্যে কথা। ওই দত্তদের বাড়ির ছেলেকে এক্সামিনাররা কি সব জিজ্ঞেস করেছিল, কিচ্ছু উত্তর দিতে পারিনি। হ্যাঁ, উল্টে মাস্টার মশাইয়ের নামে বাপের কাছে নালিশ করলো। আহা, দত্তদের বাড়ির ছেলে কি করেছে তার জন্য ওকে খামোখা বকছেন কেন? হ্যাঁ রে নেড়া, ওই মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে রে? মাধব খুড়ো, সে আমাদের চেয়ে অনেক বড়, 3rd ক্লাসে পড়ে। সে তো তোমার জন্মের আগে থেকেই 3rd ক্লাসে পড়ে বলেই শুনে আসছি। ছোকরা শুনেছি নানা রকম নেশা ধরেছে, 3 কুলে কেউ নেই। উচ্ছন্নে যাবে না তো আর কে যাবে? মৃত্যুঞ্জয়কে আমি চিনতাম, বাপ মামারা ছেলে। এক জ্ঞাতি খুড়ো ছাড়া আর কেউ নেই। সেই খুড়ো যত্রতত্র তার নামে দুর্নাম রটিয়ে বেড়ায়।
তার দাবি মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেকটা নাকি তার। বোধহয় সেই কারণেই তাকে বদনাম করার এত উৎসাহ। মৃত্যুঞ্জয় নিজে রেঁধে খেত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তার সারা বছরের খাওয়া পড়া চলতো এবং ভালো করেই চলতো। মৃত্যুঞ্জয় ছেঁড়া খোড়া মলিন বইগুলো বগলে করে পথের একধার দিয়ে নীরবে চলত। তাকে কখনো কারোর সাথে আলাপ করতে দেখিনি, বরঞ্চ আমরাই গায়ে পড়ে কথা বলতাম, কারণ মাঝে মাঝেই দোকান থেকে এটা ওটা কিনে আমাদের খাওয়াতো। শুধু কম বয়সীরাই অনেক সময়ই অনেক ছেলের বাপ গোপনে ছেলেকে দিয়ে তার কাছে স্কুলের মাইনে হারিয়ে গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলে টাকা আদায় করত। অথচ তার ঋণ স্বীকার করা তো দূরের কথা, সর্বসমক্ষে তার সাথে মেলামেশার কথা কেউ ভুলেও উচ্চারণ করতে চাইত না। অনেক দিন মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা হয়নি। একদিন শুনলাম সে নাকি মরো। আবার পরের আরেকদিন শুনলাম মালোপাড়ার এক বুড়ো মালো তার চিকিৎসা করে, আর তার মেয়ে বিলাসী সেবা করে মৃত্যুঞ্জয়কে জমের মুখ থেকে এই যাত্রা ফিরিয়ে এনেছে। খবরটা পেয়ে অবধি মনটা কেমন করতে লাগলো। একদিন সন্ধ্যের অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে গেলাম। তার পোড়ো বাড়িতে পাঁচিলের বালাই নেই। স্বচ্ছন্দে ভেতরে ঢুকে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলছে, আর ঠিক সামনেই তক্তপোষের ওপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তার কঙ্কালসার দেহের দিকে তাকালেই বোঝা যায় যে এ যাত্রায় সে শুধু ওই মেয়েটির জোরেই বেঁচে উঠেছে। মেয়েটা মাথার কাছে বসে পাখার বাতাস করছিল। হঠাৎ আমায় দেখে চমকে উঠে দাঁড়ালো। এই তাহলে সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। তার বয়স ঠিক বুঝতে পারলাম না, তাকে দেখলেই বোঝা যায় খেটে খেটে আর দীর্ঘদিন রাত জেগে তার শরীরে আর কিছু নেই। মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পেরে বলল, নেড়া, বসো। মেয়েটা ঘাড় হেট করে দাঁড়িয়ে রইল। মৃত্যুঞ্জয়ের দুর্বল গলায় বলা দু একটা কথা থেকে বুঝলাম সে প্রায় 1.5 মাস বিছানায় পড়ে রয়েছে। মাঝে দিন-15 একেবারে অচৈতন্য অবস্থায় ছিল, এখন একটু ভালো আছে, লোকজন চিনতে পারছে। এখনো খুবই দুর্বল হলেও বড় বিপদটা কেটে গেছে, আর ভয় নেই। এইরকম বনের মধ্যে এরকম মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলার মতো গুরুদায়িত্ব একা একটি মেয়ে কি করে নিল তা ভেবে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। ফেরবার সময় মেয়েটি আর একটি প্রদীপ নিয়ে আমার আগে আগে ভাঙা পাঁচিলের শেষ পর্যন্ত এলো। এতক্ষণে সে একটা কথাও বলেনি। এবার আস্তে আস্তে বলল, ঘুটঘুটে অন্ধকার রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? না না, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? না না, বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলে যেও। মৃত্যুঞ্জয় ঘরে না থাকলে হয়তো সত্যিই এগিয়ে দিয়ে আসতো, কিন্তু মৃত্যুঞ্জয়কে ছেড়ে যেতে বোধহয় তার মন চাইল না। 20-25 বিঘের বাগান, সুতরাং পথটা কম নয়। চতুর্দিকে দারুণ অন্ধকার, কিন্তু মেয়েটার কথা ভাবতে ভাবতেই ভয় পাওয়ার সময় আর পেলাম না। খালি মনে হতে লাগলো এই নিদারুণ অন্ধকারে মেয়েটা একজন রোগী নিয়ে সারা রাত কি করে কাটাতো। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর নিইনি। যারা পল্লীগ্রাম দেখেননি কিংবা ওই রেলগাড়ির জানলায় মুখ বাড়িয়ে দেখেছেন, তারা হয়তো সবিস্ময় বলে উঠবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখে এসেও 2 মাস তার খবর নেননি? তাদের বলি, এ শুধু সম্ভব নয়, এ হয়ে থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বেঁধে উপুড় হয়ে পড়ছে। এসব হয়তো সত্য যুগে দেখা যেত, হে কালে আর এসব ঘটে না। যাই হোক, এমনি সময় একদিন বাগানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ মৃত্যুঞ্জয়ের সেই খুঁড়োর বিকট চোটপাট কানে এলো। গেল গেল গেল, এই গ্রামটা এবার রসাতলে গেল। এমন দিনও দেখতে হলো, এই ছিল আমার কপালে। কি পাপ করেছি ভগবান,
কেন মিত্তির বলে সমাজে আর মুখ দেখানোর জোর রইল না গো? খুড়োর চেঁচামেচিতে লোক জড়ো হয়ে গেছিল। খুড়োর আছাড়ি পিছাড়ি কান্না দেখে লোকজনের কৌতূহল আর বাগ মানতে চায় না। মাধব জিজ্ঞেস করে, আরে মিত্তির মশাই, হয়েছেটা কি সেটা তো বলবে। হতে কি আর বাকি রয়েছে? অকাল কুষ্মাণ্ড একটা ছাপুরের মেয়ে বিয়ে করে ঘরে এনেছে, আর শুধু বিয়ে নয়, তার হাতে ভাত পর্যন্ত খাচ্ছে। হ্যাঁ, বলেন কি মিত্তির মশাই? এ কি বলছেন? এ হে 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 হে, একেই বলে ঘোর কলি। তবে আর বলছি কি, এই গ্রামের শাসন যদি নাই মানে, তাহলে বনে গিয়ে থাকলেই হয়। হ্যাঁ, করলা হরিপুরের সমাজ, এ কথা শুনলে যে আমার কি হবে। তারপর কদিন খুড়ো বলে বেড়াতে লাগলেন এ যে ঘটবে তা তিনি অনেক আগে থেকেই জানতেন। তিনি শুধু তামাশা দেখছিলেন। কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। না হলে তিনি কি নিজের ভাইপোকে নিজের বাড়ি নিয়ে যেতে পারতেন না? তার কি ডাক্তার দেখানোর ক্ষমতা ছিল না? তবে কেন তিনি মৃত্যুঞ্জয়ের জন্য করেননি সেটা এখন লোকে বুঝুক। তবে আর তিনি চুপ করে থাকবেন না। মিত্তির বংশের নাম ডুবে যাবে, এ গ্রামের মুখ পুড়বে, এ তিনি সহ্য করবেন না। খুড়োর উস্কানিতে আমরা গ্রামের কয়েকজন মিলে যে কাজটা করলাম তা মনে পড়লে আমার আজও লজ্জা হয়। সেদিন সবাই যখন মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়ে উপস্থিত হলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে। মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গড়ছিল। হঠাৎ লাঠি সোটা হাতে এতগুলো লোককে উঠোনের উপর দেখে ভয়ে নীল হয়ে গেল। খুড়ো ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করে শিকলটা টেনে দিয়ে মেয়েটাকে কুৎসিত ভাষায় যা নয় তাই বলা শুরু করলেন। শেষ পর্যন্ত আর বাক্যবান সহ্য করতে না পেরে সে ছোট জাতের সাপুরের মেয়ে হয়েও চোখ তুলে বলল, বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানো। তবে রে, হ্যাঁ, আবার মুখে মুখে কথা, তোর এত বড় আসপদ্দা। সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে বিলাসীর ওপর ঝাঁপিয়ে পড়ল। একা একটা দুর্বল মেয়েকে কেউ চুলের মুঠি ধরে, কেউ কান ধরে, কেউ হাত মুছড়ে দিয়ে নিজের নিজের বীরত্ব প্রকাশ করল। বিলাসী প্রথমেই একবার আর্তনাদ করে তারপর একেবারে সবাই মিলে যখন তাকে টেনে হিঁচড়ে গ্রামের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছে, তখন সে মিনতি করে বলল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো দিয়ে আসি। বাইরে শেয়াল কুকুরে খাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় বন্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটতে লাগলো, দরজায় লাথি মারতে লাগলো, আমাদেরকে গালাগাল দিতে শুরু করলো। যদিও আমরা তাতে একটুও বিচলিত হলাম না। সমাজের মঙ্গলের জন্য বিলাসীকে সবাই মিলে হিড় হিড় করে টেনে নিয়ে চললাম। সবার মধ্যে থাকলেও আমার কেমন একটা খারাপ লাগতে লাগলো। ঝোঁকের মাথায় সবাইকে সঙ্গ দিচ্ছিলাম, কিন্তু আমি বিলাসীর গায়ে হাত দিতে পারিনি। ওর অপমানে আমার কেমন কান্না পেতে লাগলো। কিন্তু মৃত্যুঞ্জয়টাই বা কি? সে যদি বিলাসীর হাতে ভাত খাওয়ার মতো ক্ষমার অযোগ্য অপরাধ না করত, তাহলে তো আমাকে এদের সাথে আসতেই হতো না। গায়েতের ছেলের সাপুরের মেয়ের সাথে বিয়ে, এ তো একটা হেসে উড়িয়ে দেওয়ার মতো বিষয়। কিন্তু যত গন্ডগোল ওই ভাত খাওয়াতেই। না হলে আমরা গ্রামের কি আর এতই সংকীর্ণ চিত্ত? এই তো এর কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের দুঃখে বছর 2 কাশিবাস করে যখন ফিরে এলেন, তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তা বেহাত হয় এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে সেখান থেকে ফিরিয়ে এনেছেন। কিন্তু এই ছোটবাবুই যখন বারোয়ারি পুজোয় 200 টাকা দান করলেন, 5খানা গ্রামের ব্রাহ্মণকে ফলার করালেন, প্রত্যেকের হাতে একটা করে কাঁসার গেলাস ধরিয়ে দিলেন, তখন তার নামে একেবারে ধন্য ধন্য পড়ে গেল। যাই হোক,
বছরখানেক বাদে একদিন পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি একটা কুটিরের দরজায় মৃত্যুঞ্জয় বসে আছে। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি, চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁতির মালা। কে বলবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত জলাঞ্জলি দিয়ে একেবারে পুরোদস্তুর সাপুড়ে বনে গেছে। এত সহজে পুরুষকে যারা টেনে নামাতে পারে, তারা কি এমনি অবলীলাক্রমে তাদের ঠেলে ওপরে তুলতে পারে না? আমি মনে মনে তার অধঃপতন নিয়ে ভাবলেও সে কিন্তু আমাকে বেশ খাতির করে বসালো। বিলাসী পুকুরে জল আনতে গেছিল। আমাকে দেখে সেও ভারী খুশি হয়ে বারবার বলতে লাগলো, তুমি আমার ঘরে এসেছো, সে কি আমার কম ভাগ্য? তুমি না আগলালে সে রাত্রে আমাকে ওরা মেরেই ফেলতো। আহা, থাক না এখন সব কথা। না না, থাকবে কেন? আমার জন্য কত মারই না জানি তুমি খেয়েছিলে, সে কি আমি ভুলে গেছি? কথায় কথায় শুনলাম পরদিন তারা এখানে উঠে এসেছিল। ধীরে ধীরে ঘর বেঁধে এখানেই বাস করছে। এখন তারা সুখে আছে। অবশ্য সুখে যে আছে এ কথা আমার বলার প্রয়োজন ছিল না। তাদের দিকে তাকিয়েই তাদের সুখের ছবিটা দেখতে পেয়েছিলাম। মৃত্যুঞ্জয় জানালো 1 মাস পরে কোথায় নাকি তাদের সাপ ধরার বায়না আছে। সেসবেরই তোড়জোড় চলছে। কথাটা শুনেই আমি লাফিয়ে উঠলাম। বললাম, আমায় তোমাদের সঙ্গে নিয়ে যাবে? তুমি আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ ভাই, ছেলেবেলা থেকে আমার গোখরো কেউটে সাপ ধরার খুব শখ। কখনো সুযোগ ঘটেনি, আর তোমায় যখন পেয়েছি আর ছাড়ছি না। না না, তা কি করে হয়? আরে হওয়ালেই হয়। তুমি নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। তুমি আমায় মন্ত্র শেখাও। কিন্তু কিন্তু এ ভীষণ শক্ত কাজ, এতে অনেক বিপদ আছে। হোক না শক্ত, তুমি শেখালে আমি ঠিক পারবো। আহা, ছেলে খেলার বিষয় নয় ভাই। এত বিপজ্জনক কাজে একটু ভুলচুক হলেই আর রক্ষে নেই। আহা, তোমার মতো ওস্তাদ পেলে আমি ঠিক পারবো। তুমি তুমি আমাকে একটু পরীক্ষা করে দেখো। দুজনের আপত্তি সত্ত্বেও আমি এমন নাছোড়বান্দা হয়ে উঠলাম যে মাসখানেকের মধ্যে মৃত্যুঞ্জয় আমাকে সাকরে ধাওয়ার শিক্ষা দিতে শুরু করলো। সাপ ধরার মন্ত্র এবং হিসেব শিখিয়ে দিয়েছিল, এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বেঁধে দিয়ে দস্তুর মতো সাপুড়ে বানিয়ে তুলল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। ওলট পালট পাতাল ফোঁড়, ঢোঁড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোঁড়ারে দে। দুধ রাজ মণিরাজ, কার আজ্ঞে বিষহরীর আজ্ঞে। এর মানে কি তা আমি জানতাম না। না জেনেই চতুর্দিকে সাপ ধরার জন্য বেশ প্রসিদ্ধি লাভ করে ফেললাম। সবাই আমার প্রশংসা করতে লাগলো। অহংকারে আমার মাটিতে পা পড়ে না, এমন অবস্থা হলো। আমাকে পাত্তা দিল না শুধু দুজন। আমার কাণ্ড কারখানা দেখে আমার গুরু মৃত্যুঞ্জয় ভালো মন্দ কোনো কথাই বলতো না। বিলাসী শুধু মাঝে মাঝে মুখ টিপে হেসে বলতো, ঠাকুর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। সত্যি বলতে কি, বিষ দাঁত ভাঙা, সাপের মুখ থেকে বিষ বের করা, এইসব কাজগুলো এমনই অবহেলা নিয়ে করতে শুরু করেছিলাম যে সেসব মনে পড়লে আমার গা আজও কাঁপে। আসল কথা হচ্ছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়ে রাখার পরে তার বিষ দাঁত ভেঙে দেওয়া হোক বা না হোক, কিছুতেই কামড়াতে চায় না। ফনা তুলে কামড়াবার ভান করে ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সঙ্গে বিলাসী তর্ক করত। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা, যা দেখানো মাত্র সাপ পালাতে পথ পায় না। কিন্তু তার আগে সামান্য একটু কাজ করতে হয়। যে সাপটা শিকড় দেখে পালাবে তার মুখে একটা শিক পুড়িয়ে বার কয়েক ছ্যাঁকা দিতে হয়। তারপরে তাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠি দেখানো হোক, সে পালিয়েই যাবে। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করে মৃত্যুঞ্জয়কে বলতো, দেখো, এমনি করে মানুষ টকিও না।
ওমা, সবাই করে, এতে দোষ কি? করুক গে সবাই, আমাদের তো আর খাবার ভাবনা নেই। আমরা কেন মিচিমিচি লোক ঠকাতে যাব? আরেকটা জিনিস আমি বরাবর লক্ষ্য করেছি, সাপ ধরার বায়না এলেই বিলাসী নানা প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি। মৃত্যুঞ্জয় বাড়ি না থাকলে একেবারে ভাগিয়েই দিত। তো মৃত্যুঞ্জয় থাকলে সে নগদ টাকার লোভ সামলাতে পারত না, আর আমার তো একরকম নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। নানাভাবে বিলাসীকে উত্তেজিত করার চেষ্টা করে যেতাম। আসলে এর ভেতরে মজা ছাড়াও যে একটা ভয়ের বিষয় ছিল, সেটা মাথাতেই থাকতো না। এই পাপের দণ্ডও একদিন আমাকে ভালোভাবেই দিতে হলো। সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়ি সাপ ধরতে গেছিলাম। বরাবরের মতো বিলাসীও আমাদের সাথে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করিনি, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে, সে হেঁট হয়ে কয়েক টুকরো কাগজ তুলে নিয়ে আমাকে বলল, ঠাকুর, একটু সাবধানে করো। সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তোবা তার বেশিও থাকতে পারে। কিন্তু এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। কাগজগুলো দেখে বুঝছো না, বাসা করেছিল। কাগজ তো ইঁদুরেও আনতে পারে। হ্যাঁ, দুই হতে পারে, কিন্তু দুটো আছেই, আমি বলছি। কিছুক্ষণের মধ্যেই মর্মান্তিকভাবেই বিলাসীর কথা ফলল। মিনিট 10 মধ্যেই একটা প্রকাণ্ড খরিশ গোখরো ধরে মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুড়ে ফিরতে না ফিরতেই মৃত্যুঞ্জয় উফ করে নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালো। তার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হয়ে গেলাম। পরক্ষণেই বিলাসী চিৎকার করে ছুটে গিয়ে আঁচল দিয়ে তার হাতটা বেঁধে ফেলল এবং যত রকমের শিকড় বাকুর সে সঙ্গে এনেছিল সমস্তই তাকে চিবোতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই, তার উপরে আমার মাদুলিটাও খুলে তার হাতে বেঁধে দিলাম, এই আশায় যাতে বেশ ওপরে উঠতে না পারে। আমার সেই বিষহরীর আঁককে মন্ত্রটা সতেজে বারবার শুরু করলাম আওড়াতে। চতুর্দিকে ভিড় জমে গেল। আশেপাশে এলাকার মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দেওয়ার জন্য দিকে দিকে লোক ছুটল। বিলাসীর বাপকেও সংবাদ দেওয়ার জন্য লোক গেল। অবিরাম মন্ত্র পড়েও বুঝলাম কিচ্ছু সুবিধে হচ্ছে না, তাও মন্ত্র পড়া থামালাম না। কিন্তু মিনিট 20 পরেই যখন মৃত্যুঞ্জয় বমি করতে শুরু করলো, তখন বিলাসী মাটির ওপরে একেবারে আছাড় খেয়ে পড়ল। আমিও বুঝলাম বিষহরীর দোহাই দিয়ে আর বোধহয় কিছু হবে না। চারপাশের লোকজনের 33 কোটি দেবদেবীর দোহাই পাড়া, 3-4 জন ওঝার অশ্রাব্য ভাষায় বিষকে গালাগালি করা, কোনো কিছুই বাকি থাকলো না। আধ ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে ইহলোকের লীলা সাঙ্গ করল। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে করে বসেছিল, সে যেন একেবারে পাথর হয়ে গেল। কদিন বাদে শুনলাম ঘরে বিষের তো অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করে মরেছে। খুড়োমশাই গোটা বাগানটা দখল করে অত্যন্ত বিজ্ঞের মতো বলে বেড়াতে লাগলেন, ও রমন অপঘাতে মরণ হবে না তো কার হবে? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দেই হতো। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মল, আমার পর্যন্ত মাথা হেঁট করে গেল। না পেলে 1 ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্জি উৎসর্গ। গ্রামের লোক সকলেই খুড়োমশায়ের কথায় সায় দিল। গ্রামের লোকের সাধ্য কি যে তারা এই অন্য পাপের কারণ বোঝে? মৃত্যুঞ্জয়ের দুঃসাহসিকতাকে কুর্নিশ করার সাধ্য তাদের নেই। বিলাসীর আত্মহত্যার বেদনাকে বোঝার মন তাদের নেই। বিলাসীর চলে যাওয়াটাও তাদের কাছে খানিকটা পরিহাসেরই বিষয় হয়ে রইল বটে। আমার শুধু মৃত্যুর কয়েকদিন আগে বিলাসীর বলা একটা কথাই
মনে রয়ে গেল। ঠাকুর, আমার মাতার দিব্যি রইল, এই কাজ তুমি আর কখনো করো না। না, বিলাসী আর মৃত্যুঞ্জয়ের দুঃসাহসিক প্রেমের মর্মান্তিক পরিণতির পরে সাপ ধরার কাজ আমি আর কখনো করিনি। আর সমাজের শিকল ভাঙা এরকম বিদ্রোহী প্রেমিক প্রেমিকাও আর কখনো দেখিনি। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী বিলাসী। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি, সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন সায়ন্তনী চ্যাটার্জি, প্রসূন দাস এবং মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এই রকম সব ক্লাসিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।